হেই আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা নতুন ফ্যান ফিকশন শুরু করব। তোমাদের কেমন লাগে তোমরা আমাকে প্লিজ জানিও। আর এটা বিএল ফ্যান ফিকশন, যাদের পছন্দ তারা দেখো, আর যাদের পছন্দ না তারা প্লিজ স্কিপ করো। জনকুক পুলিশ ডিটেকটিভ ছিল, আর ডিটেকটিভের একটা প্রধান কাজ হলো পেপার ওয়ার্ক করা। পেপার ওয়ার্কের থেকে ফিল্ড ওয়ার্ক বেশি ইন্টারেস্টিং ছিল, কিন্তু জনকুকের পেপার ওয়ার্ক বেশি পছন্দ, কারণ সেখানে সবার সঙ্গে বেশি কথা বলতে হয় না। আরও খুব মন দিয়ে নিজের পেপার ওয়ার্কটা করতো। প্রতিদিনের মতো সকাল সকাল অফিসে চলে গিয়েছিল এবং চা খেতে খেতে রিপোর্ট ওয়ার্কগুলো ফিল করছিল। জিমিন আসার আগে ও নিজের রিপোর্টগুলো কমপ্লিট করতে চেয়েছিল। জিমিন হলো জনকুকের পার্টনার, না লাইফ পার্টনার না, ওয়ার্ক পার্টনার। তখনই ওখানে জিমিন পৌঁছে যায়। ওর হাতে হেলমেট ছিল আর মুখে বাবুল গাম। ও জনকুককে ইরিটেটেড ভয়েসে বলল, আমি নিজের জ্যাকেটটাও খুলতে পারিনি, তার মধ্যে ক্যাপ্টেন জিন ওখানে পৌঁছে গেছে। একজনের মিসিংয়ের কেস এসছে, আর ক্যাপ্টেন জিন চাই আমরা ওই কেসের উপর তাড়াতাড়ি কাজ করি। যখন জনকুক ডিটেকটিভ এক্সাম পাশ করেছিল তখন ও ভাবতেও পারেনি ওর ওয়ার্কপ্লেসের পার্টনার ওর দাদার হাই স্কুলের বেস্ট ফ্রেন্ড হবে। সুগা আর জিমিন হাই স্কুল থেকেই বেস্ট ফ্রেন্ড। জনকুক আর জিমিনের খুব ভালো টিম ছিল। জনকুকের শার্প আইস আর জিমিনের কিলার অ্যাটিটিউড পুরো পুলিশ স্টেশনে ফেমাস ছিল। জনকুক জিমিনকে বলল, ক্যাপ্টেন কেন এরকম চায়? জিমিন বলল, হয়তো এই নিউ মিসিং পার্সনের ফ্যামিলির জন্য। জনকুক শুধু বলল। ক্যাপ্টেন জিন স্পেশালি এই কেসটা নিয়ে কাজ করতে বলেছে, মানে হয়তো জিনের সঙ্গে ওর ফ্যামিলি মেম্বারের কোনো কানেকশন আছে। জিমিন জনকুককে ওই মিসিং পার্সনের ফাইলটা দেখায়। জনকুক সেই ফাইলটা খোলে। ফাইলটা খুলে জনকুকের হ্যান্ড কোল্ড হয়ে যায়। ওই ফটোগ্রাফে যে ছেলেটা ছিল সেই ছেলেটা ব্রাইট স্মাইল করছিল আর চোখে উইঙ্ক করে রেখেছিল। ওর একটা হাত ওর মেসি হেয়ারে ছিল। জনকুক ভাবছিল এই ফটোগ্রাফটা হয়তো কিছু মাসের পুরনো, কারণ জনকুক যখন লাস্ট টাইম ওই পার্সনকে দেখেছিল তখন ওর চুল অনেকটা বড় ছিল, বাট স্মাইল সেমই আছে। ওই ফটোটা দেখে জনকুকের একটা লাইন মনে পড়ে, যে লাইনটা ওই পার্সনটা ওকে বলেছিল, কুকি তুমি কি আমাকে অ্যারেস্ট করবে? জিমিন ওই পার্সনের ডিটেলস পড়ে। নেম কিম তাইয়ং, এজ 25। লাস্ট ওকে মানডে আফটারনুন ওয়ার্কপ্লেসে দেখা গিয়েছিল। সেদিন ও একটা ব্ল্যাক টি শার্ট পরেছিল, যেটাতে টুইন র্যাবিটের ফটোগ্রাফ ছিল, আর ব্লু জিন্স পরেছিল। জনকুক এই টি শার্টটা চিনত, কারণ তে যখন এই টি শার্টটা পরেছিল তখন ও জনকুককে দেখিয়ে বলেছিল, জনকুক দেখো আজকে আমি বানি টি শার্ট পরেছি, আর এই বানিগুলোকে পুরো তোমার মতো দেখতে। জনকুকের এইসব কথা মনে পড়ছিল, আর ওর এটা মনে হচ্ছিল যে ও এখন নিঃশ্বাসই নিতে পারছে না। জিমিন বলল, আজ সকালেই এর ফ্যামিলি কমপ্লেন করেছে। মানডে নাইট এরও সিস্টারের বাড়ি যাওয়ার কথা ছিল ডিনারের জন্য, কিন্তু সেই দিন ও পৌঁছায়নি। কালার টুইসডে ওর ওয়ার্কপ্লেসে যায়নি, আর না এ কাউকে কোনো ফোন কল করেছে। এর সিস্টার ডাইরেক্ট ক্যাপ্টেন জিনকে কল করেছে। জানি না কিভাবে উনি ক্যাপ্টেন জিনের নাম্বার পেল। জনকুকের এদিকে কোনো খেয়ালই ছিল না। ওর মাথায় একটাই নাম চলছিল, তাইয়ং। ক্যাপ্টেন জিন কয়েকজনকে তাইয়ংয়ের অ্যাপার্টমেন্টে পাঠায় চেক করার জন্য। তাইয়ংয়ের রুমমেট জানায় ও মানডে থেকে তাইয়ংকে দেখেনি। এর সিস্টার বারবার ক্যাপ্টেন জিনকে রিকোয়েস্ট করছে আমরা যাতে এই কেসের ওপর তাড়াতাড়ি কাজ করি। তো এখন আমাদের সমস্ত কেস ছেড়ে এই কেসের ওপর ফোকাস করতে হবে। তখন হঠাৎ জনকুক বলে, আমি একে চিনি। জিমিন সারপ্রাইজ হয়ে বলে, তুমি একে চেনো? জনকুক বলল, হ্যাঁ, ও আমার বিল্ডিংয়ে থাকে। ও আমার। তারপরে একটু পজ নিয়ে জনকুক বলল, ও আমার ফ্রেন্ড। জিমিন বলল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি কি ক্যাপ্টেন জিনকে বলবো এই কেসটা অন্য কাউকে দিয়ে দিতে? জনকুক শিওর ছিল তাইয়ংয়ের জীবনে এমন অনেকে আছে যাদেরকে ও নিজের ক্লোজ ফ্রেন্ড বলতে পারত, কিন্তু জনকুকের জীবনে তাইয়ংই ছিল যাকে ও নিজের ক্লোজ ফ্রেন্ড বলতো। আর সব থেকে বড় কথা, তাইয়ংয়ের প্রতি ওর রোম্যান্টিক ফিলিংসও ছিল, আর সেটাও জিমিন বা ক্যাপ্টেন জিনকে এখন কোনোভাবেই জানতে দিতে চায় না। জনকুক জিমিনকে বলল, না, আমি এই কেসটা হ্যান্ডেল করে নেব। তখনই জিনের অফিসের দরজা খোলে, আর জিন এসে বলে, জনকুক, জিমিন, আমার কেবিনে আসো। ওরা দুজন যখন জিনের কেবিনে যায় তখন দেখে একজন রেগে জিনের কেবিনে দাঁড়িয়ে আছে। জনকুকের চিনতে দেরি হলো না, এটা কে। এনার নাম জেহোপ, আর ইনিও একজন ডিটেকটিভ। ক্যাপ্টেন জিন বলল, তোমরা ডিটেকটিভ জেহোপকে চেনোই? জেহোপ বলল, ক্যাপ্টেন জিন, আপনার উচিত ছিল এই কেসটা আমাকে দেওয়া। জিন বলল, না, আমি আগেই বলেছি আপনি এই মিসিং পার্সনের রিলেটিভ, তাই আমি আপনাকে এই কেসের পার্ট বানাতে পারি, কিন্তু ইনভেস্টিগেট জনকুক আর জিমিনই করবে। জিমিন বলল, বাট তুমি এই কেসটা নিয়ে কেন কাজ করতে চাইছো?
তুমি এই পার্সনকে জানো? জেহব নিজের রাগ কন্ট্রোল করে বলল, ও আমার ভাই। জানকুক শকড হয়ে যায়। জানকুক জানতো যে তের একটা ভাই আছে, কিন্তু সে যে ডিটেকটিভ সেটা জানতো না। এবার জানকুক বুঝতে পেরেছিল তের দিদি কিভাবে ক্যাপ্টেন জিনের নাম্বার পেল। জনদের পক্ষে কারো নাম্বার বের করাটা এটা কোনো বড় ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি জেহবদের ফ্যামিলি বিজনেস ছিল, ওদের সোসাইটিতে ভালো রেপুটেশন ছিল আর বড় বড় কানেকশনও ছিল। জিমিন জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে এই মিসিং পার্সনের নাম কিম কি করে? না মানে তুমি বললে ও তোমার ভাই হয়, তাহলে ওর নাম তো জন হওয়ার কথা ছিল, বাট ওর নাম কিম তাইয়ং। জেহব আবার ইরিটেটেড ভয়েসে বলল, ওর ফ্যামিলির ডেথ হয়ে যাওয়ার পর আমার প্যারেন্টস ওকে অ্যাডপ্ট করেছে। এবার জেহব ক্যাপ্টেন জিনকে বলল, আপনি এই কেসটা বেশি বাড়াচ্ছেন। আমার সিস্টারের তো ওভার রিয়াক্ট করা অভ্যাস, ওই থেকে বিগড়ে রেখেছে। ও কোনো মিসিং ডিসিং হয়নি, হয়তো ওর কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করছে। এটা শুনে জানকুকের একটু খারাপ লাগলো। তে কি সত্যিই ওর কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে আছে? জানকুক নিজেকে বুঝিয়ে বলল, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু তে যেখানেই থাকুক ও যেন সুস্থ থাকে, ও যেন সেফ থাকে। যেও বলল, আমি শিওর ও 2-3 দিনের মধ্যে আবার চলে আসবে। এই জন্য আমি বলছি এই কেসটা আমাকে দিয়ে দিন, আমি নিজে এই কেসটা ট্র্যাক করে নেব। আমার ভাই এরকম ফালতু কাজ করতেই থাকে, ও কারোর পরোয়া করে না। এই পাগলটা সবসময় এমন কাজ করে যেখানে আমরা প্রবলেমে পড়ি। আই এম সরি, ওর জন্য আপনাদের সবাইকে এই সব কিছুর সঙ্গে ডিল করতে হচ্ছে। জানকুক ভাবছে যে তের কথা যেহব বলছে সেই তেকে জানকুক তো চেনেই না। জানকুক যাকে চেনে সেই তে যেহব বলা তের থেকে সম্পূর্ণভাবে আলাদা। ওরা দুজন ভাই হতে পারে, কিন্তু জানকুক তেকে খুব ভালো করে চেনে। জানকুকের মনে হচ্ছিল তের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে অন্য স্টোরি আছে। ক্যাপ্টেন জিন বলল, আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনার সিস্টার কমপ্লেন করেছে, তো আমরা এইভাবে হাতের উপর হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমাদের ইনভেস্টিগেট করতেই হবে। আর আপনি এই মিসিং পার্সনের রিলেটিভ, তাই ডিপার্টমেন্টের রুলস অনুযায়ী আপনাকে এই কেসটা দেওয়া যাবে না। তাই আপনি আপনার জব করুন আর ডিটেকটিভ জানকুক আর জিমিনকে ওনাদের জব করতে দিন। আর আপনি যদি আপনার এই জব নিয়ে স্যাটিসফাই না থাকেন তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি যে কোনো সময় আপনাকে এই জব থেকে বের করে দিতে পারি। জেহপের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, কিন্তু ও নিজের রাগকে কন্ট্রোল করে বলে, ইয়েস স্যার বলে ওখান থেকে চলে যায়। জেহপ চলে যাওয়ার পর জানকুক বলে, ক্যাপ্টেন জিন, আমি আপনাকে একটা কথা জানাতে চাই, আমি আসলে কিম তেইয়ংকে চিনি। জিন শকড হয়ে বলে, কি এটা কি সত্যি? জানকুক বলে, হ্যাঁ, ও আসলে আমার বিল্ডিংয়ে থাকে। ও যে ক্যাফেতে কাজ করে সেই ক্যাফেতে আমি আগে গিয়েছিলাম। জিন বলল, ও আবার তোমারও অ্যাডাপটিভ ব্রাদার না তো? জানকুক বলল, না। জিন বলল, তাহলে আমার কোনো প্রবলেম নেই। জিন এবার জিমিনের দিকে তাকিয়ে বলল, জিমিন, যদি তুমি জনদের আবার আমার অফিসে আসার আগে এই ছেলেটাকে খুঁজে দিতে পারো, তাহলে আমি তোমার জন্য একটা স্কচের বোতল কিনবো। জিমিন বলল, এটা কোনো স্পেশাল কেস না, অ্যাডাল্টরা তো 3-4 দিন ফ্যামিলিকে ছেড়ে থাকতেই পারে, আর ফ্যামিলিকে ইনফর্ম করা এটা যে কোনো দরকারি কাজ সেটা ওরা ভাবেই না। এবারও জানকুককে বলল, আমার মনে হয় ওর ওয়ার্ক প্লেস থেকে আমাদের ইনভেস্টিগেট শুরু করা উচিত, কারণ ওখানেই ওকে লাস্ট দেখা গিয়েছিল। আর অ্যাপার্টমেন্টে জিজ্ঞাসাবাদ করাটা খুবই সহজ, কারণ ও তোমার বিল্ডিংয়েই থাকে। আমরা ইনভেস্টিগেট কাল সকাল থেকে করব, কারণ এখন আমার কিছু কাজ আছে। জানকুকের মন বারবার বলছিল, আমাদের এখনই যেতে হবে, আমাদের এক্ষুনি ওকে খুঁজতে হবে। কিন্তু জিমিনের রিকোয়েস্টও রিজনেবল ছিল। জানকুক যদি তের কেসটা নিয়ে তাড়াহুড়ো করে তাহলে সবার সন্দেহ হবে আসলে জানকুক আর তের মধ্যে সম্পর্ক কি। জানকুক ওখানে বসে যায় আর তের ফাইলটা আবার চেক করতে থাকে। এতদিনে জানকুক আর তের মধ্যে অনেক কনভারসেশন হয়েছিল, একে অপরের সঙ্গে অনেক কথাও বলেছিল, কিন্তু তের ফাইল থেকে যে ব্যাপারগুলো জানকুক জানতে পারছিল সেই ব্যাপারগুলো জানকুক তের সঙ্গে কথা বলে জানতে পারেনি। জানকুক ইমাজিন করতে থাকে, তে যদি এই কথাগুলো জানকুককে জানাতো তাহলে ওকে কিভাবে বলতো। আমার ভাই ডিটেকটিভ, আমার সিস্টার সিওলে থাকে, যে একজন বড় বিজনেসম্যানের ওয়াইফ। আমার যখন বয়স 18 সেই সময় আমার কারোর সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল, আর তার জন্য আমি 1 বছর জেল খেটেছি। জানকুক ভাবলো, অফকোর্স তে আমাকে এসব কথা বলবে না, কারণ তে এরকমই না। ওর তো সবসময় জোকস বলার অভ্যাস ছিল। ও সত্যি কথা এমনভাবে বলতো যেটা শুনে মিথ্যেই লাগতো। ওকে আর্মিস, আজ এটুকুই। তোমাদের আই ফাইন্ড ইউ গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে এই গল্পে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমাদের একটা কথা বলার ছিল, আমার এক্সাম আছে,
সো তার জন্য আমি এই গল্পটা কন্টিনিউ করতে পারবো না। আমার এক্সামের পরই আমি এই গল্পটা কন্টিনিউ করব। সো প্লিজ একটু পেশেন্স রেখো। আর এই গল্পটা খুব ইন্টারেস্টিং আর একটু অন্য রকমের। তো তোমরা জানিও প্লিজ তোমাদের কেমন লাগলো। ওকে, বাই।